আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.2 অনুশীলনীর দ্বিতীয় টিউটোরিয়ালটা করব। এর পূর্বে আমি ফার্স্ট টিউটোরিয়ালটা নিয়েছি, আজকে আমার দেখো সেকেন্ড টিউটোরিয়াল। তে এখানে আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। 9 নম্বর অঙ্কটায় দেওয়া আছে, দেখো ডাকটা আমরা দেখি 6 √2x x minus 1 plus 5 x minus 1 by 2x equal 13। এক্ষেত্রে দেখো এই বর্গমূল চিহ্ন দ্বারা যে সমীকরণগুলা গঠিত হয়, এই সমীকরণগুলাকে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে নতুন যে সমীকরণটা পাওয়া যায়, এই সমীকরণগুলা সমাধান করলে একাধিক মান চলে আসে। এই একাধিক মানগুলোর মধ্যে সবগুলো মানই কিন্তু সমীকরণের জন্য প্রযোজ্য নয়। এখানে কিছু মান আছে অবান্তর, যেগুলো সমীকরণটাকে সিদ্ধ করে না, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষটা সমান হয় না। যে মানগুলো বসানোর ফলে ওই মানগুলো সমীকরণের মূল নয়। যে মানগুলো দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, সেই মানগুলো এই সমীকরণটার মূল হবে। তো এক্ষেত্রে দেখো আমরা সমাধান করি। ধরি x minus 1 equal n। তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায়, x minus 1 by 2x equal 1 by x। তাহলে এটা ইকুয়াল টু যদি আমরা n ধরি, তাহলে দেখো এই অংশের মান যদি আমরা n ধরি, তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করে দিলে x minus 1 by 2x equal to 1 by n লেখা যায়। এই পাশেও বিপরীত হয়ে গেছে, এটা নিচে 1 ছিল, সেই 1টা উপরে গেছে, nটা নিচে চলে আসছে। তে এখন এই মানগুলো আমরা সমীকরণটাতে বসিয়ে দেওয়ার পরে প্রদত্ত রাশিটা খেয়াল করো। এখানে 6 √n প্লাস 5 ইন্টু √1 বাই n ইকুয়াল 13। এটার থেকে এটা লেখা যায়। আমরা এই অংশটার মান বসিয়ে দিছি n, এর উপর রুট ছিল, তাহলে √n হয়ে গেছে। এখানে 5 আছে প্লাসের, 5 লিখছি। আর এইটুকুর পরিবর্তে আমরা 1 বাই n, তার এই পুরাটার উপর √, ছিল, আমরা √, লিখছি। এখন দেখো, এখন এই বর্গমূল চিহ্নযুক্ত সমীকরণগুলা সমাধান করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে উভয় পক্ষে বর্গ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে। এই সমীকরণটার আমরা উভয় পক্ষে বর্গ করলাম। এখন উভয় পক্ষে বর্গ করার ফলে দেখো, খেয়াল করো যে এখানে আমাদের দুটা অংশ আছে। এটা হলো প্রথম অংশ আর এইটুকু হলো দ্বিতীয় অংশ। তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, তার হোল স্কয়ার আছে। তাহলে এইটার পরিবর্তে আমরা দেখো এই সূত্রটা প্রয়োগ করব, a প্লাস বি হোল স্কয়ার। এটার পরিবর্তে সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এই অংশটা কিন্তু
a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অংশে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে দেখো কি লেখা যায়। এটা হলো আমাদের প্রথম রাশি, এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। তাহলে এটার পরিবর্তে লেখা যায় প্রথম রাশি তার স্কয়ার, প্রথম রাশির বর্গ প্লাস সূত্রের 2 ইন্টু প্রথম রাশি, প্রথম রাশিটা 6√n ইন্টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা 5 ইন্টু √1/n প্লাস দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশি 5 ইন্টু √1/n তার হোল স্কয়ার। আর দ্বিতীয় রাশিটাকে বর্গ করলে এইখানে দেখো 13, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে 169। আমরা জানি যে কোন রাশির উপর যদি আমরা বর্গ করি তাহলে ওই রাশিটাকে দুইবার করে গুণন অবস্থায় লেখা যায়। তাহলে এখানে 13 গুণন 13 গুণন করলে আমাদের হইতেছে 169। তাহলে এক্ষেত্রে খেয়াল করো যে এখানে এইটার থেকে কি লেখা যায়, কোন রাশির উপর যদি বর্গ থাকে তবে ওই রাশিটাকে কিন্তু দুইবার করে গুণন অবস্থায় লেখা যায়। তাহলে এইটাকে যদি আমরা দুইবার করে গুণন অবস্থায় লিখি, দেখো এখানে আসছে 6√n এটার হোল স্কয়ার, তাহলে এটার থেকে লেখা যায় 6√n ইন্টু 6√n, তাহলে 6 আর 6 গুণন করলে 36, √n গুণন করলে আমরা একটা √n লিখে তার হোল স্কয়ার করতে পারি। দুইটা যেমন √n একটা √n লিখে তার বর্গ করা যায়। তাহলে √a স্কয়ারে যদি কাটা যায় তাহলে এখানে আসে 36n। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 36n প্লাস দেখো এইটা গুণন করলে দেখো 2 আর 6 গুণন করলে 12 দ্বারা 5 কে যদি আমরা গুণন করি 60 দেখো গুণন অবস্থায় উপরে নিচে এটার থেকে এখানে √n ইন্টু এটার থেকে লেখা যায় 1/√n, এইটার থেকে এইটা লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে মানের পরিবর্তন হয় না খেয়াল করো, যদি আমরা এইটার থেকে এইটা লিখি তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না। জানি যে √1/n যদি থাকে তাহলে এটার থেকে √1/√n লেখা যায়। তাহলে 1 কে যদি আমরা বর্গমূল করি 1 আর নিচে হলো √n, তাহলে এইটা আর এটা চলে যাবে। তাহলে দেখো 1 প্লাস দেখো এইটার উপর যদি আমরা বর্গ থাকে তাহলে এই সংখ্যাটাকে আমরা দুইবার করে গুণন অবস্থায় লিখতে পারি। তাহলে 5√1/n এটার উপর বর্গ আছে, এটার হলো হোল স্কয়ার, তাহলে এটার থেকে লেখা যায় 5√, এটার থেকে এইটা ইন্টু 5√1/n এইটা লেখা যায়। 5 আর 5 গুণন করলে 25, 1 গুণন করলে 1 আর নিচে হলো √n তার হোল স্কয়ার, তাহলে এখানে 25n এটার থেকে আমরা লিখতে পারি 25n ইকুয়াল টু 169। তাহলে এইটার থেকে কিভাবে এটা আসলো দেখো খেয়াল করো, আমরা জানি যে একই জিনিস যে সংখ্যাটার উপর বর্গ থাকে ওই সংখ্যাটাকে আমরা দুইবার করে গুণন অবস্থায় লিখতে পারি। আমরা দেখো এখানে দুইবার করে গুণন অবস্থায় লিখছি, আর 1 কে বর্গমূল করলে 1 হয়, তাহলে এটার থেকে √1/n এটার থেকে লেখা যায় 1/√n এটা লেখা যায়। তাহলে এখানে দেখো √n আর √n একটা √n লিখে তার হোল স্কয়ার করা যায়, √a স্কয়ারে কাটা গেলে এখানে শুধু n থাকে, তাহলে এটার থেকে লেখা যায় 25/n। এখানে 36n প্লাস 60 প্লাস 25n ইকুয়াল 169। তাহলে 36n 25n ইকুয়াল টু 169 মাইনাস 60, এটা প্লাস ছিল, যখন এটাকে আমরা সাইড চেঞ্জ করছি তখন কিন্তু আমরা চিহ্নের পরিবর্তন করে দিছি। আমরা জানি যে সাইড চেঞ্জ হওয়ার সাথে সাথে চিহ্নটারও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে কি হয়ে যায়, সেটা মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়,
আর গুণন অবস্থায় থাকলে সেটা হলো যে ভাগ হয়ে যায়, আর ভাগ অবস্থায় থাকলে সেটা গুণন হয়ে যায়। এটার দেখো এখানে 60, এটার সামনে প্লাস চিহ্ন ছিল, যখন এটা সমান সমান চিহ্নের দেখো বাম পাশে ছিল, এটাকে যখন আমি ডান পাশে নিয়ে গেছি তখন কিন্তু এটা কি হয়ে গেছে, তখন এটা মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি 36n প্লাস 25/n ইকুয়াল টু 109। এখন দেখো সকল সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। তাহলে 36n এটা নিচে কি আছে 1, আর 25 এটা নিচে আছে n। তাহলে 1 আর n এটার আমরা লসাগু বের করব। তাহলে 1 আর n এটার লসাগু হলো কত, n। তাহলে এটার লসাগুটা হলো n। এই nটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা নিয়ে আমরা লবের সাথে কি করব, গুণন করব। তাহলে দেখো যদি আমরা nটাকে 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবো n। এই nটা নিয়ে আমরা এই লবের সাথে গুণন করব। তাহলে গুণন করলে হয়ে যায় 36n²। এটাকে এটা দ্বারা ভাগ করলে হয় 1, n কে n দ্বারা ভাগ করলে হয় 1। এই 1 নিয়ে আমরা 25 এর সাথে যদি গুণন করি তবে হবে 25 ইকুয়াল টু হলো 109। এখন আমরা আড়াআড়ি গুণন করব। দেখো আড়াআড়ি গুণন বা বজ্র গুণন। তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণন করি, এটাকে যদি খেয়াল করো, এটাকে যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে আসতেছে 36n² প্লাস 25 ইকুয়াল 100। এখান থেকে আসতেছে 109n। এটার নিচে দেখো কি ছিল, 1 ছিল। আমরা আড়াআড়ি গুণন করছি, এইটার হর এটার লবের সাথে গুণন, এইটার হর এটার লবের সাথে গুণন। তাহলে 1 দ্বারা যদি আমরা এই অংশকে গুণন করি তাহলে এই অংশ মানের কোনো পরিবর্তন হয় না। আর nটা নিয়ে যদি 109 এর সাথে আমরা গুণন করি তাহলে 109n। এখন আমরা কি করব, মিডল টার্ম করার জন্য সবগুলোকে আমরা একই পাশে নিয়ে আসব। তাহলে 36n² মাইনাসের 109n প্লাস 25 ইকুয়াল 0। এখন এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য মিডল টার্ম করার নিয়ম হলো যে প্রথম রাশি আর শেষের রাশিটাকে আমরা গুণন করব। প্রথম রাশি আর শেষের রাশিটাকে আমরা গুণন করব। সেই রাশিটাকে ভাঙিয়ে আমরা এমন দুটো সংখ্যায় পরিণত করব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে এই মাঝখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার কি হবে, সমান হবে। এবং গুণন করলে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করলে যে মান পাওয়া যায় সেই মানটা পাওয়া যাবে। তাহলে মিডল টার্ম করার নিয়ম হলো প্রথম রাশি আর শেষের রাশিটা আমরা কি করব, গুণন করব। তাহলে প্রথম রাশি আর শেষের রাশিটা আসে আমরা গুণন করি। এখানে 36n² এটার সাথে যদি আমরা 25 গুণন করি তাহলে আমাদের এখানে আসতেছে 900n²। এখন আমরা এই 900কে যদি আমরা ভাঙাই, দেখো 900কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 900কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো এখানে আসতেছে 440। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 225। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখো এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি দেখো 75। এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 25কে 5 দ্বারা ভাগ করলে 5। এখন এইখানে দেখো এই সংখ্যাগুলোর থেকে আমরা এমন দুটো সংখ্যায় পরিণত করব যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটার কি হতে হবে, সমান হতে হবে। এবং গুণন করলে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করলে যা হয় সেই মানটাই পাওয়া যাবে। তাহলে এখন দেখো এটা থেকে কি লেখা যায়, এটার থেকে যদি আমরা লিখি 5 গুণন করলে 25 এর সাথে যদি আমরা গুণন করি তাহলে
এটার সাথে যদি আমরা গুণন করি তাহলে 15, 15 এইটার সাথে যদি আমরা গুণন করি 100, তাহলে এটা আর এই অংশটি যদি আমরা গুণন করি তাহলে আমাদের কি আসতেছে 100, আর এখানে আসতেছে 3 তিরিকা 9। এইখানে দেখো, এইখানে যদি আমরা n আর এইখানে যদি n ইউজ করি তাহলে মাইনাসের 109n, তাহলে আমাদের কত লিখতে হবে 100n আর লিখতে হবে 9n। তাহলে আমরা এইটাকে এইখানে আমরা লিখতে পারি 9n², এটাকে আমরা লিখতে পারি 100n মাইনাসের 9n 25 = 0। এখন দেখো এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটা ফিরে পাওয়া যায়। এখন প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যা হয়, মাঝখানের এই দুইটা সংখ্যা গুণন করে কিন্তু আমাদের তাই হতে হবে। তাহলে দেখো মাঝখানের দুইটা সংখ্যা আমরা গুণন করি, মাঝখানে এখানে আছে কত 100n গুণন 9n, এই দুইটা সংখ্যা যদি আমরা গুণন করি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এটা দ্বারা এটাকে 9 কে গুণন করলে 900n আর n গুণন করলে n²। এখন দেখো যে এই প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে আমাদের কত আসছিল, প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে আসছিল আমাদের 900n²। এখন মাঝখানে যে দুইটা সংখ্যা লিখছি এই দুইটা সংখ্যা দেখো গুণন করে আমাদের কত আসছে 900n²। তাহলে আমাদের যে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যে মান পাওয়া যায়, মাঝখানে এমন দুটো সংখ্যা লিখব সে দুটো সংখ্যা গুণন করে ঠিক সেই মানই যেন পাওয়া যায়। এবং এইখানে যোগ বিয়োগ করলে এই উপরের লাইনটা আর নিচের লাইনটায় মানের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে দেখো এটার সাথে এটা মিলছে, এটার সাথে ওইটা মিলছে, এখানে 100 মাইনাসের 9 100n আর মাইনাসের 9 এটা যোগ করে এটা পেয়েছি, আর এখানে 25 25, অর্থাৎ উপরের লাইন আর নিচের লাইনে মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এখান থেকে কমন নিব, অর্থাৎ কমন নেওয়া মানে এমন সংখ্যা কমন নিব যে দুটো সংখ্যা দ্বারা, যে সংখ্যাটা দ্বারা এই দুইটা সংখ্যাকেই কি করা যায় ভাগ করা যায়, এই দুটো সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে কি কমন নিব দেখো, এইখানে কত, এইখান থেকে যদি আমি এইখান থেকে যদি 9 কমন নেই তাহলে এই 9 দ্বারা এটাকে ভাগ করা যায়, কিন্তু এটাকে ভাগ করা যায় না। কিন্তু এমন সংখ্যা আমাদের কমন নিতে হবে যে সংখ্যাটা দ্বারা এইটা এবং এইটা দুটো সংখ্যাকে কি করা যায় ভাগ করা যায়। তাহলে এইখান থেকে আর এইখান থেকে যদি আমি 4n কমন নিই, দেখো 4n দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে আসতেছে 9n, এখানে আসছে মাইনাস, আমরা মাইনাস ব্যবহার করব। এইটা দ্বারা 4n দ্বারা যদি দেখো 4n দ্বারা 100n, এটাকে যদি আমি 4n দ্বারা ভাগ করি তাহলে n চলে যায়, এটা দ্বারা এটা ভাগ করলে কত হবে 25। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 25। এইখানে থেকে আমরা কি কমন নিব, যা কমন নিলে এটার সাথে মিলবে। তাহলে এইখান থেকে আমরা কি কমন নিব, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে যদি আমরা মাইনাসের 1 কমন নিই, মাইনাসের 1 দ্বারা এটাকেও যদি আমরা ভাগ করি, এখানে প্লাস 9n মাইনাসের 25 = 0। আমরা জানি যে মাইনাসের 1 যদি কমন নেই শুধু খালি চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, শুধু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আর যদি আমরা প্লাসের 1 কমন নেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, আর মাইনাসের 1 কমন নিলে শুধু খালি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখন খেয়াল করো এই অংশটা আর এই অংশটা, এই দুইটা দেখো কমন অংশ, এই দুইটার থেকে আমরা লিখবো একটা, তাহলে 9n মাইনাসের 25 আর এখানে 4n মাইনাসের 1 = 0। তাহলে এইটা আর এইটা দেখো দুইটা রাশি গুণন অবস্থায়, দুইটা রাশির গুণন অবস্থায় যদি তাদের মান যদি শূন্য হয় তাহলে আমরা প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে শূন্য লিখতে পারি। তাহলে দেখো এখানে এই রাশিটা আর এইটা, এই দুইটার মান কি হয়েছে, দুইটার গুণফল কি হয়েছে শূন্য হয়েছে। তাহলে আমরা এটাকে পৃথক পৃথকভাবে কি লিখতে পারি, পৃথক পৃথকভাবে শূন্য লেখা যায়। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হয় 9n মাইনাসের 25 = 0 অথবা 4n মাইনাসের 1 = 0। তাহলে প্রত্যেকটা রাশির মানই পৃথক পৃথকভাবে কি লেখা যায় শূন্য লেখা যায়। তাহলে এইখান থেকে এইটা সমানে শূন্য লিখলাম, এটা সমানে শূন্য লেখা যায়। তাহলে এইখান থেকে দেখো খেয়াল করো, এইখান থেকে 9n = লেখা যায় 25। তাহলে এইখান থেকে n = লেখা যায় 25/9
বা n এর পরিবর্তে আমরা 2x x মাইনাস 1 বসাতে পারি ইকুয়াল টু 9। আমরা দেখো n টার মান আমরা বসিয়ে দিছি, আমরা ধরে নিছিলাম n ইকুয়াল টু 2x বাই 2x বাই x মাইনাস 1। এখন আমরা আড়াআড়ি গুণন করলে এটা দ্বারা এটাকে গুণন, এটাকে গুণন, এটা দ্বারা এটাকে গুণন, এই 25 দ্বারা যদি আমরা x কে গুণন করি দেখো কি হয়, 25x এই মাইনাসের 1 দ্বারা যদি 25 কে গুণন করি তাহলে 25 ইকুয়াল টু এটা দ্বারা এটাকে গুণন করলে 18x। এইখান থেকে আমরা x এর মানটা বের করব, তাহলে 25x মাইনাসের 18x ইকুয়াল টু প্লাসের 25। এইখানে দেখো 7x ইকুয়াল টু 25 বা x ইকুয়াল টু 25/7। তাহলে এখান থেকে আমরা x এর মানটা কিন্তু বের করে ফেলেছি, x এর একটা মান এখান থেকে বের হয়েছে, x ইকুয়াল টু কত 25/7। এখান থেকে আমরা বের করি, দেখো এখান থেকে 4n ইকুয়াল টু 1 লেখা যায়, তাহলে এখান থেকে n ইকুয়াল টু কি লেখা যায় 1/4, বা দেখো 2x x মাইনাস 1 ইকুয়াল টু 1/4। তাহলে এক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণন করবো, এটা দ্বারা এটাকে গুণন, এটা দ্বারা এটাকে গুণন, যদি আড়াআড়ি এটাকে গুণন করি 8x ইকুয়াল টু x মাইনাসের 1, তাহলে 8x মাইনাসের x ইকুয়াল টু মাইনাসের 1। আমরা এক্সটাকে দেখো এক্সটা প্লাসের ছিল, আমরা সমান চিহ্নের যখন বাম পাশে নিয়ে আসছি তখন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের একটা থেকে একটা বাদ দাও, তাহলে 8x থেকে যদি x চলে যায় তাহলে এখানে কি থাকে 7x ইকুয়াল টু মাইনাসের 1 বা x ইকুয়াল টু মাইনাসের 1/7। তাহলে আমরা x এর দুটো মান পেয়েছি, x এর একটা মান পেয়েছি 25/7 আর x এর আরেকটা মান পেয়েছি মাইনাসের 1/7। আর অঙ্ক করার শুরুতে আমি বলে নিছি যে এই সমীকরণগুলা যখন আমরা সমাধান করব তখন একাধিক মান আসতে পারে। দেখো x এর কিন্তু একাধিক মান চলে আসছে, অর্থাৎ x এর দুটো মান চলে আসছে। এখন এই দুটো মানই সমীকরণের মূল হতে পারে অথবা এইখান থেকে একটি হতে পারে। তাহলে সমীকরণের এই দুটো মানে সমীকরণটার মূল কিনা সেটা আমাদের কিন্তু যাচাই করে নিয়ে তারপরে আমাদের যেটা সমীকরণের মূল হবে অর্থাৎ সমীকরণটাকে যে মান দ্বারা সিদ্ধ করবে সেটা কিন্তু আমাদের নির্ণয়ের সমাধান হবে। তাহলে আসো আমরা দেখি যে এইখান থেকে কোন মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো লিখব যে x ইকুয়াল 25/7 হলে সমীকরণের বাম পক্ষ, সমীকরণটার বাম পক্ষ ছিল 6√x 2x by x minus 1 plus 5/x minus 1/2x, এটা ছিল সমীকরণের বাম পক্ষ। আর সমীকরণের ডান পক্ষটা আছে, সমীকরণের ডান পক্ষটা আছে 13। দেখি আমরা এই মানগুলো বসিয়ে দেখি যে দুইটা পক্ষ সমান হয় কিনা। এই মানগুলো বসানোর ফলে যে x এর পরিবর্তে 25/7 এইটা বসানোর পর যদি সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় তাহলে এই মানটা দ্বারা কি হয়েছে, সমীকরণটা সিদ্ধ হয়েছে। আমরা ধরে নিব যে এই মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়েছে, এটা সমীকরণের মূল। তাহলে 6 ইন্টু দেখো এইখানে 2 ইন্টু এক্স এর পরিবর্তে 25/7, এক্স এর পরিবর্তে 25/7 মাইনাসের 1 5, এখানে এক্স এর পরিবর্তে আমরা বসাবো 25/7 মাইনাসের 1 2 ইন্টু 25/7। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই। তাহলে এইখানে আসতেছে 15/7, এটা দ্বারা এটা উপরের সংখ্যা, এটা দ্বারা এই 25কে গুণন করলে 15 আর নিচে হলো 7। আর এখানে দেখো 7 হলো লসাগু, 1 এর নিচে কি আছে 1, 1 আর 7 এর লসাগু হলো 7। তাহলে 7কে 7 দ্বারা ভাগ করলে 1,
1 নিয়ে 25 এর সাথে যদি গুণন করি 25 মাইনাসের এখানে কত আসবে 7। এইখানে দেখো এইখানে 7 হলো লসাগু, তাহলে 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 নিয়ে 25 এর সাথে গুণন করলে 25 মাইনাসের 7, আর এইখানে 15/7। এক্ষেত্রে দেখো এইখানে উপরে 15/7 আর নিচে 18/7। এখানে 18/7 নিচে 50/7 নিচে 50/7, এখানে 50/7 আর 18/7, আর এখানে 18/7/50/7। তাহলে এই অংশটাকে এটা দ্বারা ভাগ অবস্থায় আছে, আমরা গুণন করে উল্টিয়ে দেব। এই অংশটাকে এটা দ্বারা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, আমরা গুণন করে উল্টিয়ে দেব। তাহলে দেখো এটা যদি আমরা গুণন করি 50/7 গুণন 7 গুণন 80, তাহলে এইখানে 18/7 গুণন 7/50। এটা দ্বারা এটাকে ভাগ, এটা আর এটা কাটা যায়। এখন দেখো উপরে 2 দ্বারা ভাগ করলে 25 আর নিচে হলো 9, উপরে 9 আর নিচে হলো 25, তাহলে 6√25/9 5 × 9/25। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে উপরে হবে 5, নিচে 3, উপরে হবে 3, নিচে হবে 5, 5 5 চলে যায়, এটা দ্বারা এটাকে ভাগ করলে 2। 10 + 3 = 30। তাহলে দেখো এই বাম পক্ষটা এসে কি হয়েছে, ডান পক্ষের সাথে মিলে গেছে। তাহলে এইটা = লেখা যায় ডান পক্ষ। তাহলে এই মানটা বসানোর, x এর পরিবর্তে 25/7 বসানোর ফলে আমাদের সমীকরণটার বাম পক্ষ আর ডান পক্ষটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এই মানটা দ্বারা সমীকরণটা কি হয়েছে, সিদ্ধ হয়েছে। এটা সমীকরণের নির্ণয়ের সমাধান। এটা কি হবে, এটা সমীকরণের সমাধান হবে। তাহলে x = আমরা এখানে লিখতে পারি x = 25/7 সমীকরণের মূল। এটা কিন্তু সমীকরণের মূল, অর্থাৎ এটা সমীকরণের সমাধান। কারণ এই মানটা দ্বারা সমীকরণটা কি হয়েছে, শুদ্ধ বা সিদ্ধ হয়েছে। তাহলে দেখো আবার আমরা লিখতে পারি যে আবার এখানে x এর পরিবর্তে আমরা -1/7 হলে তখন দেখো আমাদের সমীকরণটা কি হয়, সমীকরণের দুইটা পক্ষ সমান হয় কিনা আমরা এখন এইটা দেখব। তাহলে এক্ষেত্রে আমরা x এর পরিবর্তে আমরা বসাবো 2 × -1/7 -1/7 -1 -1/7 2 × -1/7। এখানে ব্র্যাকেট ইউজ করতে পারো যেহেতু গুণন অবস্থায় আছে এটার সাথে। দেখো যেহেতু 2 এর সাথে এক্সট্রা গুণন অবস্থায় আছে, তাহলে এটার থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, -2, এই 2 দ্বারা -1 কে গুণন করলে -2, নিচে হলো 7। এইটার আমরা আবার পুনরায় লসাগু করবো। এটার নিচে আছে 1, 1 আর 7 এর লসাগু 7। এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা নিয়ে লবের সাথে গুণন। এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 নিয়ে যদি আমি -1 এর সাথে গুণন করি, এখানে -1 আর এখানে হবে -7। একইভাবে আমরা এই অংশটা করব। এখানে এইটার নিচে আছে 1, 1 আর 7 এর লসাগু হলো 7, 7 দ্বারা 7 কে ভাগ করলে 1, 1 নিয়ে -1 এর সাথে গুণন করলে -1।
এই 1 দ্বারা 7কে ভাগ করলে 7, 7 নিয়ে মাইনাসের 1 এর সাথে গুণ করলে মাইনাসের 7, আর এখানে মাইনাসের 2/7। তাহলে দেখো উপরে আমাদের আছে মাইনাসের 2/7 আর নিচে আছে মাইনাসের 8/7। এখানে মাইনাসের 8/7 আর মাইনাসের 2/7। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এইখান থেকে এটাকে এটা দ্বারা ভাগ অবস্থায় আছে, আমরা গুণন করে দিলে উল্টে যাবে। এটাকে যদি আমরা গুণন করে দিই 6 ইন্টু রুট ওভার মাইনাসের 2/7 আর এইখানে 7/8 গুণন করে দিলে উল্টে যাবে। দেখো মাইনাসের 8/7 গুণন মাইনাসের 7/2, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এইটার এটা চলে যায়, এটা দ্বারা এটার ভাগ করলে 4, এটা চলে যায়, এটা দ্বারা এটাকে ভাগ করলে 4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। দেখো তাহলে এক্ষেত্রে এখানে 1/4 আর এইখানে রুট ওভার 4, তাহলে এখানে 1 কি লেখা যায় 1/2 আর এখানে 5/2। দেখো এটাকে 1/4 এটার বর্গমূল, অর্থাৎ 1 এর উপরে বর্গমূল আছে, 4 এর উপরে বর্গমূল, 1 কে বর্গমূল করলে 1 আর 4 কে বর্গমূল করলে হয় 2, তাহলে এটার থেকে 1/2 লেখা যায়। তাহলে এটার থেকে এইখানে 3 প্লাস 10 ইকুয়াল টু 13 ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড ডান পক্ষ, অর্থাৎ x এর পরিবর্তে যখন আমি মাইনাসের 1/7 বসাইছি তখনও কিন্তু আমাদের সমীকরণটার বাম পক্ষ আর ডান পক্ষটা কি হয়েছে, সমান হয়েছে। তাহলে x এর যে একাধিক মান এসেছিল এই দুটো মান দ্বারাই দেখো সমীকরণটা কি হয়েছে, সিদ্ধ হয়েছে, অর্থাৎ সমীকরণের দুটো পক্ষই কি হয়েছে, সমান হয়েছে, অর্থাৎ এটাও কিন্তু সমীকরণের মূল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়েছে তাই আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু মাইনাসের 1/7 সমীকরণের মূল, এটাও কিন্তু সমীকরণের মূল। তাহলে আমরা সমীকরণের x ইকুয়াল টু 25 এটাও সমীকরণের মূল পেলাম, আর x ইকুয়াল টু মাইনাসের 1/7 এটাও সমীকরণের মূল পেলাম। তাহলে আমি লিখতে পারি নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু মাইনাসের 20, x ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 25/7 আর মাইনাসের 1/7, এই দুইটাই হলো সমীকরণের মূল। অতএব নির্ণয়ের সমাধান এটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।